সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ। অনার্স প্রথম বর্ষের আমার প্রিয় ছাত্ররা, আজকের সামষ্টিক অর্থনীতি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়গুলো পড়ব তা হচ্ছে 1 নম্বর, মূলধনের বর্তমান মূল্য। 2 বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ। 3 প্রথমে আমরা জানবো যে মূলধনের বর্তমান মূল্য কি। কোনো প্রকল্পে বিনিয়োগ করলে প্রকল্পের মেয়াদকালে প্রকল্প থেকে কিছু আয় প্রত্যাশা করা হয়, যদিও এই প্রত্যাশিত আয় বর্তমানে পাওয়ার কোনো উপায় নেই। ভবিষ্যতে প্রত্যাশিত আয়কে বর্তমান অর্থমূল্যে প্রকাশ করতে হবে, তা না হলে প্রকল্পকে সঠিকভাবে মূল্যায়ন করা বা প্রকল্পের গ্রহণযোগ্যতা সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না। এক কথায় যদি আমরা বলি যে ভবিষ্যতে প্রত্যাশিত আয়কে বাজারে প্রচলিত সুদের হার দ্বারা বাট্টা করলে যা পাওয়া যায় তাকে ভবিষ্যতে প্রত্যাশিত আয়ের বর্তমান মূল্য বলে। বর্তমান মূল্যকে আমরা বলতে পারি যে প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাপিটাল। উদাহরণ হিসেবে যদি আমরা বলি যে এখন 100 টাকার যে মূল্য, ভবিষ্যতে এই 100 টাকার মূল্য যে সমপরিমাণ থাকবে এটা ভাবার কিন্তু কোনো কারণ নেই। অর্থের মূল্য বলতে আসলে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বারা যে পরিমাণ দ্রব্য ক্রয় করা যায় তাকে বোঝায়। এখন 100 টাকা দিয়ে যে পরিমাণ দ্রব্য ক্রয় করা যাবে, ভবিষ্যতে কিন্তু সেই পরিমাণ দ্রব্য ক্রয় করা যাবে না, কারণ আমরা জানি যে অর্থের মূল্য প্রতিনিয়তই পরিবর্তিত হয়। সাধারণভাবে দেখা যায় যে অর্থের মূল্য কমে যায়। তাই কি করতে হবে, ভবিষ্যতে প্রত্যাশিত এই আয়কে আমাদেরকে বর্তমান অর্থমূল্যে পরিমাপ করে নিতে হবে, তাহলে আমরা বিনিয়োগ সম্পর্কে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারব। বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিনিয়োগকে দুটো দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা হয়। এক, ক, মোট বর্তমান মূল্য। খ, নিট বর্তমান মূল্য। মোট বর্তমান মূল্যকে বলা হয় টিপিভি, টোটাল প্রেজেন্ট ভ্যালু, আর নিট বর্তমান মূল্যকে বলা হয় এনপিভি, নিট প্রেজেন্ট ভ্যালু। প্রথমে আমরা জানবো যে মোট বর্তমান মূল্য কি। মোট বর্তমান মূল্য বলতে কোনো প্রকল্পে বিনিয়োগ করলে বিনিয়োগ থেকে প্রত্যাশিত ভবিষ্যৎ আয়কে বাজারে প্রচলিত সুদের হার দ্বারা বাট্টা করলে যা পাওয়া যায় তা হচ্ছে বাট্টাকৃত মোট বর্তমান মূল্য। মোট বর্তমান মূল্য বের করার যে সূত্রটা আছে সেটা হচ্ছে টিপিভি ইকুয়াল টু R1 ডিভাইডেড বাই 1 প্লাস R প্লাস R2 divided by 1 plus R to the power whole square plus dot 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 plus Rn divided by 1 plus R whole n। তাহলে এটা সংক্ষেপে আমরা যেটা পাবো সেটা হচ্ছে সামেশন n Ri divided by 1 plus R whole to the power I। টিপিভি গ্রেটার দেন সি হলে প্রকল্পটি লাভজনক এবং প্রকল্পটি গ্রহণ করা যুক্তিযুক্ত। আর টিপিভি লেস দেন সি হলে প্রকল্পটি অলাভজনক
এবং প্রকল্পটি গ্রহণ করা অযৌক্তিক। আমরা একটা ছোট্ট অঙ্ক করে দেখতে পারি, তাহলে তোমাদের জিনিসটা বোঝা আরো সহজ হবে। ধরি কোনো প্রকল্পের মেয়াদ 1 বছর। প্রকল্পের যোগান দাম 100 টাকা। প্রত্যাশিত আয় 150 টাকা। বাজার সুদের হার 10%। তাহলে আমাদের টিপিভি সূত্রটা আমরা জানি, r ডিভাইডেড বাই 1 প্লাস r। আমরা যদি মানগুলো বসাই, যে আমাদের প্রত্যাশিত আয় হচ্ছে 150 টাকা, আর আমাদের সুদের হার হচ্ছে 10%। একশো 50 ডিভাইডেড বাই 1.1, 136.36। প্রকল্পের যোগান দাম হচ্ছে আসলে প্রকল্পের মোট ব্যয় বা খরচ। তাহলে দেখা যাচ্ছে যে আমার প্রকল্পের মোট বর্তমান মূল্য প্রকল্পের খরচের চেয়ে বেশি, অর্থাৎ 100 টাকার চেয়ে বেশি। তাহলে প্রকল্পটি আমার জন্য লাভজনক হবে এবং প্রকল্পটিতে বিনিয়োগ করা যুক্তিসঙ্গত হবে। এখন আমরা জানব নিট বর্তমান মূল্য কি। এনপিভি কোনো প্রকল্পে বিনিয়োগ করলে ভবিষ্যতে প্রত্যাশিত আয়ের বর্তমান মূল্য থেকে মোট ব্যয় বাদ দিলে যা পাওয়া যায় তাকে বলা হয় নিট বর্তমান মূল্য। এখন এই এনপিভি বের করার সূত্রটা হচ্ছে টিপিভি মাইনাস সি। সি হচ্ছে প্রকল্পের খরচ বা মোট ব্যয়। আমরা একটু আগে দেখেছি যে আমাদের টিপিভি বের করার সূত্রটা ছিল আর ডিভাইডেড বাই 1 প্লাস স্মল আর মাইনাস সি। তাহলে আমরা একটা অঙ্ক করে দেখতে পারি। আবার আমরা যদি ধরি যে প্রকল্পের মেয়াদ হচ্ছে 1 বছর, প্রকল্পের যোগান দাম বা প্রকল্পের খরচ সমান সমান 100 টাকা। প্রত্যাশিত আয় 150 টাকা। বাজার সুদের হার 10%। তাহলে আমার এনপিভি ইকুয়াল হচ্ছে, আমার এখানে আর হচ্ছে প্রত্যাশিত আয় 150 টাকা,
আর 1 প্লাস আর হচ্ছে 1 যোগ 0.10 মাইনাস সি হচ্ছে আমার প্রকল্পের ব্যয়, যেটা হচ্ছে প্রকল্পের যোগান দাম, সমান সমান হচ্ছে 100 টাকা। তাহলে যেটা আমি পাচ্ছি সেটা হচ্ছে তাহলে আমার এনপিভি হচ্ছে 36.36। এখন নিয়মটা হচ্ছে যদি এনপিভি গ্রেটার দেন 0 হয় তাহলে প্রকল্পটিতে বিনিয়োগ করা লাভজনক বা যুক্তিসঙ্গত, আর এনপিভি যদি লেস দেন 0 হয় তাহলে প্রকল্পে বিনিয়োগ করা অলাভজনক এবং বিনিয়োগ করাটা হবে অযুক্তিসঙ্গত বা সেটা যুক্তিসঙ্গত হবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমার এনপিভির মান যেটা আসে সেটা হচ্ছে 36.36, এটা হচ্ছে গ্রেটার দেন 0, তাই প্রকল্পটিতে বিনিয়োগ করা হচ্ছে লাভজনক। এখন আমরা জানবো বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ কি। বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ বা ইনভেস্টমেন্ট ডিসিশন মেকিং। একটি প্রকল্পের বিভিন্ন দিক বিবেচনা করে প্রকল্পটিতে বিনিয়োগ করা কিংবা না করার বিষয়ে একজন বিনিয়োগকারী যে সিদ্ধান্ত গ্রহণ করে তাকে বলা হয় বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ বা ইনভেস্টমেন্ট ডিসিশন মেকিং। বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের অনেকগুলো পদ্ধতি রয়েছে, তবে প্রধান পদ্ধতি হচ্ছে 3টি। 1, পরিশোধ সময় পদ্ধতি। বা পে অফ পিরিয়ড মেথড। 2 নাম্বার, বাট্টাকৃত নিট বর্তমান মূল্য পদ্ধতি। বা ডিসকাউন্টিং নেট প্রেজেন্ট ভ্যালু মেথড। 3 নাম্বার, আন্ত আয় হার বা এনইসি পদ্ধতি। ইন্টারনাল রেট অফ রিটার্ন বা এনইসি মেথড। আমরা জানবো পরিশোধ সময় পদ্ধতি বা পে অফ পিরিয়ড মেথড কি। বিনিয়োগ প্রকল্প মূল্যায়নের সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে এই পরিশোধ সময় পদ্ধতি। যে সময়ের মধ্যে একজন বিনিয়োগকারী তার বিনিয়োগকৃত অর্থ ফেরত পায় তাকে বলা হয় পরিশোধ সময়। অর্থাৎ মোট বিনিয়োগ ব্যয়কে প্রতি বছরে আয় দ্বারা ভাগ করলে যা পাওয়া যায় তা হচ্ছে পরিশোধ সময়। সূত্রটি হচ্ছে পরিশোধ সময় ইকুয়াল টু মোট বিনিয়োগ ব্যয় ডিভাইডেড বাই প্রতি বছরের আয়।
আমরা এখানে একটা ছোট্ট উদাহরণ দিয়ে দেখতে পারি যে যদি আমরা ধরি দুটো প্রকল্প আছে, প্রকল্প এ এর বিনিয়োগ ব্যয় হচ্ছে ৭৫,০০০ টাকা এবং প্রতি বছরের আয় হচ্ছে ১৫,০০০ টাকা। তাহলে আমার পরিশোধ সময় হচ্ছে ৭৫,০০০ ডিভাইডেড বাই ১৫,০০০, অর্থাৎ ৫ বছর। আরেকটা ধরি যে আমাদের আরেকটি প্রকল্প আছে, প্রকল্প বি, যার মোট বিনিয়োগ ব্যয় হচ্ছে ৭৫,০০০ টাকা, প্রতি বছরের আয় ১৫,০০০ টাকা। তাহলে পরিশোধ সময় হচ্ছে ৭৫,০০০ ডিভাইডেড বাই, সরি এটা ২৫,০০০, ২৫,০০০ হলে আমার পরিশোধ সময় হচ্ছে ৩ বছর। তাহলে দেখা যাচ্ছে যে প্রকল্প বিতে পরিশোধ সময়টা হচ্ছে কম, অর্থাৎ খুব কম সময়ে প্রকল্পটি থেকে বিনিয়োগকৃত অর্থ ফেরত আসছে। তাহলে দেখা যাবে যে প্রকল্প বিতে বিনিয়োগ করাটা লাভজনক হবে, অর্থাৎ প্রকল্প বি তে বিনিয়োগ করা লাভজনক বা যুক্তিসঙ্গত। এখন আমরা জানব নিট বর্তমান মূল্য পদ্ধতি কি। কোনো বিনিয়োগ প্রকল্পের প্রত্যাশিত আয়ের বর্তমান মূল্য থেকে বিনিয়োগ ব্যয় বাদ দিলে যা পাওয়া যায় তা হচ্ছে নিট বর্তমান মূল্য। অর্থাৎ আমরা এর আগে দেখে এসেছি যে এনপিভি বের করার সূত্রটা কেমন। এনপিভি বের করার সূত্রটা হচ্ছে টিপিভি মাইনাস সি। টিপিভি হচ্ছে আর ডিভাইডেড বাই 1 প্লাস স্মল আর মাইনাস সি, এবং এনপিভি যদি গ্রেটার দেন 0 হয় তাহলে প্রকল্পটিতে বিনিয়োগ করা লাভজনক বা যুক্তিসঙ্গত, আর এনপিভি যদি লেস দেন 0 হয় তাহলে প্রকল্পটিতে বিনিয়োগ করা হবে অলাভজনক। একাধিক বিনিয়োগ প্রকল্পের ক্ষেত্রে যেটিতে এনপিভি সর্বোচ্চ হবে সেটিতে বিনিয়োগ করাটা লাভজনক হবে। উদাহরণ হিসেবে যদি আমরা বলতে পারি যে আমার কাছে একটি প্রকল্প আছে এ, এই প্রকল্পের এনপিভি হচ্ছে 15, আর বি একটি প্রকল্প আছে, সেই প্রকল্পের এনপিভি হচ্ছে 10। এখানে দেখা যাচ্ছে দুটোই 0 থেকে বড়। তাহলে আমি কোন প্রকল্পটিতে বিনিয়োগ করব? আমি অবশ্যই প্রকল্প এ তে বিনিয়োগ করব, কারণ প্রকল্প এর এনপিভি গ্রেটার দেন হচ্ছে এনপিভি অফ এ গ্রেটার দেন এনপিভি অফ বি, অর্থাৎ এ প্রকল্পে বিনিয়োগ করা বি প্রকল্পের চেয়ে বেশি লাভজনক হবে। এখন আমরা জানব আন্ত আয় হার বা এমসি মেথড কি। আইআরআর মূলত এমএসসি কে নির্দেশ করে।
যে হারে বার্তা করলে কোনো প্রকল্পের এনপিভি সমান সমান 0 হয় তাকে আইআরআর বলে। অর্থাৎ আমরা যে সূত্রটা পাবো সেটা হচ্ছে আমরা জানি আর আই ডিভাইডেড বাই 1 প্লাস আর হোল টু দি পাওয়ার আই হচ্ছে টিপিভি। এখানে টিপিভি মাইনাস C0 সমান সমান হচ্ছে এনপিভি। অর্থাৎ যে হারে বার্তা করলে আমার এই এনপিভিটা 0 হবে সেটাই হচ্ছে আমার আইআরআর বা ইন্টারনাল রেট অফ রিটার্ন বা মূলধনের প্রান্তিক দক্ষতা বা এমইসি কে নির্দেশ করে। এখন আমরা একটা অঙ্ক দিয়ে দেখতে পারি যে আমরা কিভাবে এই আর বা এমইসিটা বের করব। ধরি যে কোনো প্রকল্পের মেয়াদ হচ্ছে 1 বছর। প্রকল্পের ব্যয় হচ্ছে 100 টাকা। প্রকল্পের প্রত্যাশিত আয় 130 টাকা। বাজার সুদের হার 10%। তাহলে আমার সূত্রটা হচ্ছে প্রকল্পের ব্যয় অর্থাৎ প্রকল্পের যোগান দাম সমান সমান হচ্ছে 100 টাকা। প্রত্যাশিত আয় হচ্ছে 130 টাকা। আমাকে এখানে আর এর মানটা বের করতে হবে। আর এর মানটাই হচ্ছে এমইসি বা আইআরআর। তাহলে আমার আর এর মানটা হচ্ছে 0.3। দ্যাট মিনস আর হচ্ছে 30%। এখানে একাধিক প্রকল্প বিবেচনার ক্ষেত্রে আমি দেখব যে আমার কোনটার আর এর মানটা বেশি। এখানে আমার আর এর মান হচ্ছে 30%, আর আমার বাজারের যে সুদের হার সেটা হচ্ছে আর আই, সেটা দেয়া আছে 10%।
তাহলে দেখা যাচ্ছে যে এই আর গ্রেটার দেন আর আই, অর্থাৎ প্রকল্পটিতে বিনিয়োগ করা লাভজনক। যদি আর এর মান এই বাজার সুদের হারের চেয়ে কম হতো তাহলে প্রকল্পটিতে বিনিয়োগ করা লাভজনক হতো না। আর একাধিক প্রকল্প বিবেচনার ক্ষেত্রে আমি দেখব যে আমার কোন প্রকল্পের আর এর মানটা বেশি। যদি আমার কাছে আর একটা প্রকল্প থাকতো যেটার আর এর মান হচ্ছে 40%, তাহলে এই প্রকল্পটাতে বিনিয়োগ করা আমার জন্য আরও বেশি লাভজনক হবে, কারণ এটার মান 30-এর চেয়ে বেশি। অর্থাৎ আমি যে আর এর মানটা বেশি হবে আমি সেই প্রকল্পে বিনিয়োগ করব। তাহলে আজকের ক্লাসে আমরা কি কি বিষয় সম্পর্কে জানতে পারলাম? আজকের ক্লাসে আমরা যা যা জানতে পেরেছি তা হচ্ছে মূলধনের বর্তমান মূল্য কি, মোট বর্তমান মূল্য কি, নিট বর্তমান মূল্য কি, এছাড়া বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ কি। বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের 3টি পদ্ধতি সম্পর্কে আমরা জেনেছি, যেমন পরিশোধ সময় পদ্ধতি, নিট বর্তমান মূল্য পদ্ধতি এবং আন্ত আয় হার পদ্ধতি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। এতক্ষণ তোমরা আমাকে সময় দেওয়ার জন্য তোমাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সামনের ক্লাসে আবার নতুন একটি বিষয় নিয়ে তোমাদের সাথে দেখা হবে বলে প্রত্যাশা রাখছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।